ক্লাস 11-এ যাদের ফিলোসফি আছে তোমরা জানো তোমাদের যে দুটো সেমিস্টার আছে। সেমিস্টার 1-এর সিলেবাস আমি তোমাদের আগেই দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো দেখেছিলে। আজকে আমি সেমিস্টার 2-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। সেমিস্টার 2-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের যে দুটো ইউনিট আছে, প্রথমে যে ইউনিট 1 রয়েছে তাতে রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক। এখন লজিক কি, তোমরা হয়তো লজিক শুনছো, লজিক কি? লজিক কিছুই না, একটু ক্যালকুলেটিভ তোমাদের যেগুলো তোমরা করবে সেটা হচ্ছে তোমরা যেরকম অঙ্ক করেছো অতটা ওইরকম টাইপের না, কিন্তু কিছু রুলস মেনটেন করতে হয়। যেমন তোমরা যে অন্যান্য পেপারের বা 11-এও তোমরা নোটস করেছো, এখানে ঠিক সেরকম নোটস নয়, তোমাকে কিছু কষতে হবে, কষে দেখতে হবে, তার জন্য তোমাকে শিখতে হবে, না শিখলে তুমি বুঝতে পারবে না। এবার এর মধ্যে কি কি আছে, এটা একটা প্রশ্ন জাগছে, তাহলে লজিকে কি আছে? দেখো, যে কোনো কিছুই আমরা লজিকের বাংলা কি হচ্ছে? যুক্তি। মানে আমরা কিছু লজিক্যালি কথা বলি, আমরা বলি না যে লজিক দিয়ে কথা বল, লজিক্যালি কথা বল, যুক্তি দিয়ে কথা বল, তার মানে কি কোনো কিছু যুক্তি দিয়ে প্রতিস্থাপন করা। সেই যুক্তির আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। অবরোহ যুক্তি কীরকম? অবরোহ যুক্তি হচ্ছে তুমি ধরো একটা, আমি বললাম সমস্ত মানুষ হয় মননশীল, তার মধ্যে আমি একটা বললাম কি রাম হয় মানুষ, তার থেকে আমি কনক্লুশন করলাম রাম হয় মননশীল। আবার ধরো এটা হচ্ছে অবরোহ। আরোহ কীরকম? অনেককে দেখলে, যেমন রাম মননশীল, যদু মননশীল, মধু মননশীল, এরকম অনেকগুলো দেখে তুমি ডিসিশন নিলে তাহলে সকল মানুষের মননশীল, জাস্ট অপোজিট। ঠিক আছে? তো এটা তোমাকে জানতে হবে, যখন যুক্তি নিয়ে ক্লাস নেবো আরও ডিটেলে বলবো। এরপর আছে কি পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা। এগুলো কিছুই না, একটা ধরো একটা বাক্য, যে কোনো তুমি একটা বাক্য ধরো বলছো, সব বাক্যকে কিন্তু বচনে রূপান্তর করা যায় না, একমাত্র ঘোষক বাক্যকেই বচনে রূপান্তর করা যায়। তাহলে এইখানে পদ, বা তাহলে একটা যখন বচন থাকবে তার মানে তার কিছু পদ থাকবে, সেই পদগুলোকে জানতে হবে কি কি আছে, বাক্যটাকে জানতে হবে যে কোন বাক্যটাকে আমি বচনে নিয়ে যাব। এখন বচন করতে গেলে সেই বচনটার কোনটার ব্যাপকতা কত, তার জন্য আমাকে পদের ব্যাপ্যতা জানতে হবে। এগুলো এক একটা চ্যাপ্টার, সেই অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। তারপর 3 নম্বরে দেখো রয়েছে বাক্য থেকে বচনে রূপান্তর করো। তার মানে যে বাক্যগুলো আমি কি বললাম, ঘোষক বাক্যই একমাত্র বচনে রূপান্তর করা যায়, তাহলে তুমি সেই বাক্যটাকে বচনে রূপান্তর করবে। এরপর আছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা কেমন? কিছুই না, বচনের বিরোধিতা হচ্ছে কি 4 প্রকার বিরোধিতা আছে, সেইটাকে জানতে হবে, এবার কিছু একটা স্কেচ করে দেখাতে হবে। তোমরা এই যে কোনো টপিক বলছি প্রত্যেকটা তোমরা যদি ক্লাস 12-এর ভিডিও দেখো, ক্লাস 12-এর একটা প্লে লিস্ট আছে দেখবে, সেই ক্লাস 12-এর যদি প্লে লিস্টে চলে যাও, কারণ ক্লাস 12-এরই একটা হাফ পোর্শন তোমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারে দিয়ে দিয়েছে। তোমরা যদি ক্লাস 12-এর ভিডিওগুলোতে চলে যাও তাহলে সমস্ত পরপর এই ধরনের ক্লাস তোমরা পাবে। এছাড়াও আমি তোমাদের এবছরের জন্য নতুন ক্লাস দেব, কিন্তু যতদিন আমি দিচ্ছি ততদিন তোমরা চাইলে ক্লাস 12-এর প্রথমগুলো দিয়ে দেবো, যদিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। এরপরে দেখো আছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান কি? এই যে অবরোহ অনুমান, অনুমানের দুটো ভাগ আছে, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। এই অমাধ্যম অনুমান আবার 9 প্রকারের আছে, তার মধ্যে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এই 3টে হচ্ছে তোমাদের সিলেবাসে আছে। এরপর আছে নিরপেক্ষ ন্যায়। মাধ্যম অনুমান, তাহলে এই অমাধ্যম অনুমান পড়লে নিরপেক্ষ ন্যায় হচ্ছে মাধ্যম অনুমান। ঠিক আছে? এই মাধ্যম অনুমান তোমাকে পড়তে হবে। তাহলে নিরপেক্ষ ন্যায় কি? নিরপেক্ষ ন্যায় কিছু রুলস আছে, সেই নিয়ম মেনে তোমাকে কিছু যুক্তিকে বলতে হবে, সেই যুক্তিগুলো বৈধ না অবৈধ। এছাড়াও কি আছে? 7 নম্বরে আছে যৌগিক যুক্তি কি না প্রাকল্পিক ও বৈকল্পিক। তো যাই হোক, এগুলোতে কোনটাতে কত নম্বর আসবে, কিভাবে পড়তে হবে, সেগুলো আমি আবার তোমাদের রিপিট করছি, জাস্ট এখন আমি মুখে বলে দিচ্ছি। এরপরে ইউনিট 2 যেটা রয়েছে সেটা হচ্ছে কি ভারতীয় নীতিবিদ্যা। নীতিবিদ্যার 3টে ভাগ আছে, ভারতীয় নীতিবিদ্যা, পাশ্চাত্য নীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা। সেই ভারতীয় নীতিবিদ্যা তোমরা অ্যাডভান্স পড়ছো, খুব ভালো। আগে যখন সিলেবাস ছিল সমস্ত গ্র্যাজুয়েশনে উঠে ছেলেমেয়েরা ভারতীয় নীতিবিদ্যা পড়তো, তোমরা অ্যাডভান্স পড়ে থাকছো, তোমাদের ভবিষ্যতে অনেক সুবিধা হবে। সেই ভারতীয় নীতিবিদ্যার মধ্যে কী রয়েছে? পুরুষার্থ। আমাদের 4টে পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, সেই পুরুষার্থ পড়ছো। এরপর আছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। সেই গীতা থেকে কি আছে তোমরা পড়বে? নিষ্কাম কর্ম। তারপরে বৌদ্ধ দর্শনে কি আছে? অষ্টাঙ্গিক মার্গের ধারণা। অষ্টাঙ্গিক মার্গ মানে কি? 8টি মার্গ মানে 8টা পথ। ঠিক আছে? সেইটা তোমাদেরকে জানতে হবে। এরপর আছে 4 ভাগ সুখবাদ।
তারপরে আছে কি পাশ্চাত্য নীতিবিদ্যা। আমি একটু আগেই বললাম নীতিবিদ্যা অনেকগুলো ভাগ আছে, তাহলে ভারতীয় নীতিবিদ্যার মধ্যে এইগুলো পড়ছো। এরপর আছে পাশ্চাত্য নীতিবিদ্যা। পাশ্চাত্য নীতিবিদ্যায় কি আছে? নৈতিক, অনৈতিক ক্রিয়া, উদ্দেশ্য, অভিপ্রায়, কোনটা ঠিক কোনটা ভুল, এইগুলো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে নৈতিক তত্ত্বসমূহ। নৈতিক তত্ত্বসমূহ থেকেও তোমার কিছু টপিক তোমাদের পড়তে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো আমি সিলেবাসটাকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন পার্ট থেকে তোমরা কত নম্বরে পড়তে হবে। আর এই প্রত্যেকটাই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে যদি ক্লাস 12-এর প্রথম দিকের যে ফার্স্ট যে রয়েছে পরপর দেখবে প্লেলিস্ট, সেখানে পাবে। এছাড়াও আমি ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলোকে আপাতত দেখতে পারো। তারপরে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি ক্লাস দিলে ভালো হয়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এসেছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে। দেখো সিলেবাস যেটা আমি যদি মনে করি একটু স্কেচ করে তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে সিলেবাসটা দেখো কীরকম রয়েছে। এই যে বললাম ইউনিট 1, এই যে ইউনিট 1 রয়েছে, এই ইউনিট 1-এ কিন্তু কি আছে? যুক্তি। ঠিক আছে, যুক্তির দুটো ভাগ আছে, একটা অবরোহ যুক্তি, একটা আরোহ যুক্তি। প্রথমেই 1 নম্বরে পেয়েছো যুক্তির দুটো ভাগ। এখন এই যে তারপরে 2 নম্বরে রয়েছে পদ, বাক্য, ব্যাপ্যতা, এগুলো তো নর্মাল যেগুলো পড়ার তুমি পড়ছো, বাক্য থেকে বচন, বিরোধিতা। এরপরে চলে আসছে অমাধ্যম অনুমান। এই অবরোহ এইটা কিন্তু এবছর তোমরা পড়ছো না। এই অবরোহ অনুমানেরই একটা পার্ট হচ্ছে কি অবরোহ অনুমান, তো অবরোহ যুক্তি। তার যে দুটো ভাগ, একটা হচ্ছে মাধ্যম বা একটা হচ্ছে অমাধ্যম, আর একটা হচ্ছে কি মাধ্যম। ঠিক আছে, এই অমাধ্যম অনুমান 5 নম্বরে যেটা রয়েছে, 5 নম্বরে যেটা রয়েছে, দেখো অমাধ্যম অনুমানেরই তোমরা কি কি পড়ছো? অমাধ্যম অনুমান থেকেই পড়ছো আবর্তন, বিবর্তন, আর কি সমবিবর্তন। ঠিক আছে, তাই এটা হচ্ছে 5 নম্বরে পড়লে। আর নিরপেক্ষ ন্যায় যেটা তোমরা পড়ছো, সে নিরপেক্ষ ন্যায় হচ্ছে কি নাম্বার 6-এ যেটা আছে, সেটা হচ্ছে কি নিরপেক্ষ ন্যায়। তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার করে দিলাম। কি দিলাম? যে যুক্তি যেটা তুমি পড়ছো ইউনিট 1-এর যুক্তি, সেই যুক্তির আবার দুটো ভাগ, একটা অবরোহ যুক্তি, একটা আরোহ যুক্তি। এবার অবরোহ যুক্তি, আরোহ যুক্তিতে পড়তে গেলে তোমাকে পদ, বচন, বাক্য, বিরোধিতা, এগুলো তো জানতেই হবে। এরপরে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দুটো পার্ট, যেটা হচ্ছে 5 and 6। 5-এ আছে অমাধ্যম অনুমান। এই যে অমাধ্যম অনুমান করতে গেলে অবরোহের দুটো ভাগ হচ্ছে অমাধ্যম আর মাধ্যম। এবছর তোমরা আরোহ অনুমান পড়বেই না, যেটা আমি ক্রস দিয়ে দিয়েছি। তাহলে অবরোহের দুটো ভাগ, অমাধ্যম আর মাধ্যম। অমাধ্যমের তাহলে 5-এ কি পড়ছো? অমাধ্যমেরই ভাগ আবর্তন, বিবর্তন আর সমবিবর্তন। আর মাধ্যমের কি ভাগ আর মাধ্যম কি পড়ছো? যেটা হচ্ছে 6, যেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়। ঠিক আছে, বোঝা গেল? এখন এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা এই যে পার্টগুলো পড়ছো, এটা অবরোহের পার্টের মধ্যে পড়ছে, আর এবছর তোমরা আরোহ অনুমান পড়ছো না। এখন দেখো ইউনিট 2 যেটা আছে, এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কি বললাম? নীতিবিদ্যা 3টে ভাগ আছে। তো তোমরা এবছর যেটা পড়ছো নীতিবিদ্যা থেকে, তো দুটো ভাগ আছে। একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, আর একটা তোমরা পড়ছো হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা। ঠিক আছে, একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, আর একটা তোমরা পড়ছো পাশ্চাত্য নীতিবিদ্যা। ঠিক আছে, এই ভারতীয় নীতিবিদ্যার মধ্যে অনেক কিছু রয়েছে। তোমরা প্রথমেই যেটা পড়ছো বলেই দিলাম, তোমরা প্রথমেই পড়ছো গীতা, পুরুষার্থ, তারপরে বৌদ্ধ আর চার্বাক। ঠিক আছে, তো সিলেবাস তো আমি বলে দিয়েছি, তাও স্কেচ করে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন নাম্বার ডিভিশনগুলো দেখে নাও, তাহলে আশা করছি যে সেমিস্টার 2-এর ফুল সিলেবাসটা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে নাম্বার ডিভিশনটা দেখে নাও। এখানে যে রয়েছে প্রথমে 1 নম্বরে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, এখান থেকে তোমাদের 2 নম্বর থাকবে। তারপরে পদ, বাক্য, বচন, ব্যাপ্যতা, এগুলো থেকে 4 নম্বর থাকবে।
বাক্য থেকে বচনের রূপান্তর এখান থেকে 4 নম্বর, মানে 4 নম্বরের কোশ্চেন আসবে। বচনের বিরোধিতা থেকে 3 নম্বর, অমাধ্যম অনুমান থেকে তাহলে 4 নম্বর থাকছে, নিরপেক্ষ ন্যায় থেকেও 4 নম্বর, আর এই প্রাকল্পিক যুক্তি থেকে থাকছে 3 নম্বর। ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ থেকে থাকছে 2 নম্বর, ভগবদ্গীতা থেকে 2 নম্বর, অষ্টাঙ্গিক মার্গ থেকেও 2 নম্বর, চারবাক সুখবাদ থেকেও 2 নম্বর, পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে 4 নম্বর, আর এই যে নৈতিক তত্ত্বসমূহ এখান থেকে হচ্ছে 4 নম্বর। তাহলে এই যে তোমাদের কাছে নিশ্চয়ই পিডিএফটা আছে, এই পিডিএফটা থেকেই মোটামুটি বোঝা গেল যে কোন চ্যাপ্টারটা কিভাবে পড়বে এবং তার থেকে কত নম্বরের কোশ্চেন তোমাদের আসতে পারে। আশা করি তোমরা যেখানে পড়ছো বা স্কুলের স্যার ম্যাডামরা নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দেবেন যে কিভাবে কোশ্চেন আসতে পারে।